আজকে আমি প্রান্তিক প্রকাশনী নবম শ্রেণী প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভূঁইয়া ও সাহার এই বইটি থেকে তাপ চ্যাপ্টার 6 এর সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নোত্তর এই ভিডিওতে সমাধান করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। অনুশীলনীর প্রথম প্রশ্ন, তাপ হলো এক প্রকার অপশান বি শক্তি। 2, যে যন্ত্রে তাপ পরিমাপ করা হয় তাকে কি বলা হয়? অপশান সি ক্যালোরি মিটার। 3 নম্বর, এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? উত্তর এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 1। 4 নম্বর, লিন তাপের এসআই একক কি? লিন তাপের এসআই একক হলো অপশান সি জুল পার কেজি। 5 নম্বর প্রশ্ন, পদার্থের অবস্থানান্তরের সময় উষ্ণতা অপশান ডি অপরিবর্তিত থাকে। 2 নম্বর, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাপ কি? উত্তর রয়েছে পেজ নম্বর 144 নম্বর পেজে। তাপ যেখান থেকে স্টার্ট হচ্ছে তোমরা এইখান থেকে ঠিক এত দূর লিখবে তার উত্তরটা। পরের প্রশ্ন 2 নম্বর, সিজিএস পদ্ধতিতে জুল তুল্যাঙ্কের মান কত? উত্তর 147 নম্বর পেজে লিখবে সিজিএস পদ্ধতিতে জুল তুল্যাঙ্কের মান হল 4.2 জুল ক্যালোরি। 3 নম্বর প্রশ্ন, উচ্চ অবস্থানান্তরের একটি উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 148। উচ্চ অবস্থানান্তরের উদাহরণ এইখান থেকে ঠিক এত দূর তোমরা উত্তরটা লিখবে। পরের প্রশ্ন 4 নম্বর, এসআই পদ্ধতিতে বরফ গলনের আপেক্ষিক লিন তাপের মান কত? উত্তর পেজ নম্বর 148-এ লিখবে এখান থেকে ঠিক এত। 5 নম্বর, সিজিএস পদ্ধতিতে স্টিমের ঘনীভবনের আপেক্ষিক লিন তাপ কত? উত্তর পেজ নম্বর 149। এইখান থেকে এত দূর লিখবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমের ঘনীভবনের আপেক্ষিক লিন তাপের মান সিজিএস পদ্ধতিতে এত ক্যালোরিগ্রাম এবং এসআই পদ্ধতিতে এত জুল পার কেজি। 2 নম্বরের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন, উষ্ণতার পরিবর্তন মাপা হয়। উত্তর হবে অপশান ডি থার্মোমিটার যন্ত্রে। 2 নম্বর, জুলের সূত্রের গাণিতিক রূপ হল অপশান এ W=JH। 3 নম্বর, তাপ পরিমাপ করা হয় অপশান বি ক্যালোরিমিটার যন্ত্রে। 4 নম্বর, জলের ব্যতিক্রান্ত প্রসারণ ঘটে। অপশান সি হবে সঠিক উত্তর 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এটা হবে 4 নম্বরের প্রশ্নের উত্তর। 3 নম্বরে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রথম প্রশ্ন, ড্যাশ প্রয়োগে পদার্থের অবস্থানান্তর ঘটে। এই উত্তরটা লিখবে লিন তাপ প্রয়োগে। লিন তাপ প্রয়োগে পদার্থের অবস্থানান্তর ঘটে। 2 নম্বর, এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? পেজ নম্বর 147 নম্বর পেজে দেখো এসআই পদ্ধতিতে এখানে কি লেখা আছে? যান্ত্রিক তুল্যাঙ্ক। এসআই পদ্ধতিতে ডাব্লু বা কার্যের একক হলো জুল এবং এইচ বা তাপের এককও হলো জুল। তাই জে এর কোনো একক নেই, জে = 1 হয়। তাহলে ওখানে উত্তরটা আমরা কি লিখব? 1। এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের মান হবে 1। 3 নম্বর, কত উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। এর পরের প্রশ্নগুলি হলো সত্য এবং মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, পদার্থের উচ্চ অবস্থানান্তরের ক্ষেত্রে লিন তাপ গৃহীত হয়। এই উত্তরটা হবে সত্য। 2 নম্বর, তাপ প্রয়োগে বস্তুর আয়তন কমে। এই উত্তরটা হবে মিথ্যা। তাপ প্রয়োগে বস্তুর আয়তন বৃদ্ধি পায়। 3 নম্বর, সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। এই উত্তরটা হবে সত্য।
এরপর আমরা সি এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করব। তার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। প্রথম প্রশ্ন, লীন তাপের সংজ্ঞা দাও। উত্তর, পেজ নম্বর 148। দেখো, আপেক্ষিক লীন তাপ বা লীন তাপ তোমরা লিখবে এখান থেকে, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের আপেক্ষিক লীন তাপ বলে। ঠিক এইখান থেকে এত দূর তোমরা উত্তরটা লিখবে। পরের প্রশ্ন, 2 নম্বরে একটি পদার্থের উত্তপ্তকরণ লেখটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। উত্তর রয়েছে পেজ নম্বর 149 নম্বর পেজে। দেখো, নিচের দিকে চলে যাবে, দেখো একটা বক্স করা আছে, এই বক্সের মধ্যে উত্তপ্তকরণের লেখচিত্রটি করে দেওয়া আছে। তোমরা এইটুকুনি ভালো করে প্র্যাকটিস করবে এবং এটাই হবে তার উত্তর। পরের প্রশ্ন, 3 নম্বর, আপেক্ষিক আর্দ্রতা কি? উত্তর পেজ নম্বর 151 নম্বর পেজে। দেখো, আপেক্ষিক আর্দ্রতা এখান থেকে লিখবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তন বিশিষ্ট বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার ভর এবং ওই উষ্ণতায় ওই আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার ভরের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। এখান থেকে ঠিক এত দূর হবে উত্তরটা। আর তার সঙ্গে যেটা পড়বে সেটা হলো এই আপেক্ষিক আর্দ্রতা কিভাবে নির্ণয় করতে হয়। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নের মধ্যে ছিল না, তাও আমি এটা বললাম, এটা তোমরা এখন থেকে প্র্যাকটিস করো। পরের প্রশ্ন, 4 নম্বর, জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? উত্তর রয়েছে পেজ নম্বর 152 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল নিয়ে উত্তপ্ত করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন সংকুচিত হয়। তারপর তাপমাত্রা বৃদ্ধি করলে অন্য তরলের মতন জলেরও আয়তন প্রসারণ হয়। কিছু পরিমাণ উষ্ণ জল নিয়ে ঠান্ডা করলে অন্য তরলের মতন জলের আয়তন 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমতে থাকে, কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা করলে জলের আয়তন না কমে বৃদ্ধি পায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের থেকে ভিন্ন, একে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। এত দূর হবে উত্তরটা, এখান থেকে এত দূর। মনে রাখবে, এখান থেকে কোনো লাইন বা কোনো পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এর প্রশ্ন মান রয়েছে 2। এর থেকে কিছু অংশে কম লিখলে তোমরা কিন্তু নাম্বারটা ঠিকঠাক পাবে না। পরের প্রশ্ন, 5 নম্বর, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 গ্রাম স্টিম ঘনীভূত হলে কত তাপ বর্জিত হবে? এটা একটা অঙ্কের প্রশ্ন, আমি অঙ্কটা করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। সি নম্বর 5-এর যে প্রশ্নটা তার উত্তরটা আমি করছি। দেখো, প্রথমে তোমরা লিখবে স্টিমের ভর। স্টিমের ভরকে, এই ভরকে কি বলা হয়? মাস বলা হয়, MASS মাস। মাসকে আমরা ছোট হাতের M দ্বারা প্রকাশ করি। স্টিমের ভর কত গ্রাম বলে দিয়েছে? 2 গ্রাম। ঠিক আছে, এরপর আমরা লিখব স্টিমের ঘনীভবনের আপেক্ষিক লীন তাপের পরিমাণ। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি। তাহলে কত হবে লীন তাপের পরিমাণ? আমরা জানি, আমাদের বইতে লিখে দেওয়া আছে 537 ক্যালোরি অবলিক দিয়ে গ্রাম। এটা আমাদের বইতেই কিন্তু লিখে দেওয়া আছে, আমরা কিন্তু কোথাও থেকে নিইনি, এটা আমরা বই থেকেই নিয়েছি। তাহলে আমরা জানি বর্জিত তাপের পরিমাণ, এটা আমাদের নির্ণয় করতে দিয়েছে বর্জিত তাপের পরিমাণ। এই সূত্রটা কি? H = M × L। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র। এবার আমাদেরকে কি বের করতে হবে? H মানে হিট বার করতে হবে। এবার দেখো M আর L, এই যে M আর L দুটোই দেখো আমাদের কিন্তু দেওয়াই রয়েছে।
তাহলে আমরা কি লিখব, বা H ইকুয়াল টু 537 গুণ 2। তাহলে এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 1074 ক্যালোরি অবলিক গ্রাম। এইটাই হয়ে গেল আমাদের উত্তরটা। তাহলে এখানে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 গ্রাম স্টিম ঘনীভূত হলে কত তাপ বর্জিত হবে। তাহলে এখানে কি উত্তর হবে, 1074 ক্যালোরি অবলিক দিয়ে লিখব গ্রাম। দিয়ে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোন বস্তুতে তাপ প্রয়োগের 3টি ফল উল্লেখ করো। উত্তর, ডি এর একের উত্তরটা আমি লিখে দেখাচ্ছি, বইতে ঠিকভাবে দেওয়া নেই। দেখো 1 নাম্বার লিখবে, কোনো 3টে ফল জানতে চেয়েছে, তো আমরা 3টে পয়েন্টে লিখে দেখাবো। কোনো বস্তুতে, এটা লিখবে, কোনো কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুটি তরলে পরিণত হবে। 2 নম্বর, তরল বস্তু বাষ্পে পরিণত হবে। এবং 3 নম্বর যে পয়েন্ট সেটা লিখবে, বাষ্প তরলে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কি অ্যাড করবে, লিখবে তাপ প্রয়োগের ফলে তরল বস্তু বাষ্পে পরিণত হবে, তাপ প্রয়োগের ফলে বাষ্প তরলে পরিণত, এবং 1 নম্বর যে পয়েন্টটা লিখে দেওয়া রয়েছে তোমরা সেটাই করবে। পরের প্রশ্ন 2 নম্বর, ক্যালোরিমিতির মূল নীতিটি গাণিতিক রূপ সহ বিবৃত করো। উত্তর রয়েছে পেজ নম্বর 145 নম্বর পেজে আসবে, দেখবে ক্যালোরিমিতির মূল নীতি। এটা কিন্তু এখান থেকে এত দূর, তোমাদের এটা জানতে চাইনি, তোমাদের জানতে চেয়েছে ক্যালোরিমিতির মূল নীতির গাণিতিক রূপ। তাহলে তোমরা কি করবে, প্রথমে এই মূল নীতি লিখবে, লিখে তাপ গ্রহণ ইকুয়াল টু তাপ বর্জন, এটা এখান থেকে লিখবে। এইটা লেখার পরে ঠিক এই গাণিতিক যে রূপটা দেওয়া আছে সেটা তোমরা এতদূর লিখবে, এখান থেকে এতদূর লিখবে। পরের প্রশ্ন 3 নম্বর, কার্য ও তাপ সম্পর্কিত জুলের সূত্রটি গাণিতিক রূপ সহ বিবৃত করো। উত্তর রয়েছে পেজ নম্বর 146 নম্বর পেজের একদম নিচের দিকে যে প্যারার দেওয়া আছে, দেখো এখান থেকে লিখবে, বিজ্ঞানী জুল প্রমাণ করে দেখান যে যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণভাবে তাপ শক্তিতে পরিণত করা যায়। নির্দিষ্ট পরিমাণ যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তরিত করলে সবসময় সমান পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কার্য করলে সমান পরিমাণ তাপ উৎপন্ন হয়। এতদূর লিখবে। তারপর নেক্সট পেজ অর্থাৎ 147 নম্বর পেজে আসবে, লিখবে এখান থেকে, যদি ডাব্লু এর পরিমাণ যান্ত্রিক কার্যে সম্পূর্ণ রূপান্তরের ফলে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে ডাব্লু ইনফিনিটি এইচ হয় এবং ডাব্লু ইকুয়াল টু জে এইচ হয়, যেখানে জে হলো একটি ধ্রুবক, একে তাপে যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হয়। এখন এইচ ইকুয়াল টু 1 হলে ডাব্লু ইকুয়াল টু জে, তাহলে এখানে সম্পর্কটা কি হলো, সম্পর্কটা হবে ডাব্লু ইকুয়াল টু জে এইচ। মনে রাখবে ডাব্লু ইকুয়াল টু জে এইচ হলো কিন্তু সম্পর্কটা, প্রথমে লিখবে, লেখার পরে লিখবে, অতএব ডাব্লু ইকুয়াল টু জে এইচ। উত্তর। পরের প্রশ্ন 4 নম্বরে, 200 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত জুল কার্য করতে হবে। উত্তর, এটা একটা অঙ্ক আমি তোমাদের করে দেখাচ্ছি, দেখে নাও উত্তরটা। ডি এর দাগের 4-এর যে অঙ্কটা রয়েছে, দেখো জলের ভর কত দেওয়া রয়েছে, আবার বলছি জলের ভর মানে ভর প্রকাশ করতে এম ব্যবহার করা হয়, এর মধ্যে সেটা হলো 200 গ্রাম। আর আপেক্ষিক তাপ
এস ইকুয়াল টু কত হবে 1 ক্যালোরি গ্রাম সেন্টিগ্রেড। ঠিক আছে, 1 ক্যালোরি গ্রাম সেন্টিগ্রেড। এরপর দেখো উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, উষ্ণতা কত বৃদ্ধি পেয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত বইতেই বলে দেওয়া রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রয়োজনীয় তাপটা কি, প্রয়োজনীয় তাপ নির্ণয় যে সূত্র সেটা বইতেই দেওয়া রয়েছে তোমাদের। কি লিখবে H ইকুয়াল টু MST। তাহলে আমাদের যেহেতু এইচটা বের করতে দিয়েছে তাহলে দেখো সবগুলো এখানে দেওয়া আছে, টি দেওয়া রয়েছে, এটা টি হবে, এস দেওয়া রয়েছে, এম দেওয়া রয়েছে, সবই দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা কি লিখবো 200 গুণ 1 গুণ 30। তাহলে এখানে কত হবে উত্তর 6000 ক্যালোরি। এটা কি হয়ে গেল, উত্তরটা হয়ে গেল। তারপর এবার আমরা জানি কি প্রয়োজনীয় কার্য করতে হলে, প্রয়োজনীয় কার্য ডাব্লু হলে বা করতে হলে লিখতে পারো, ডাব্লু হলে তোমরা লিখবে আমরা জানি ডাব্লু ইকুয়াল টু কি হবে জে এইচ, এটা হবে। এবার দেখো জে এর মান কত, জে এর মান 4.2 জুল ক্যালোরি, 4.2 জুল ক্যালোরি। এটা কিন্তু বইতে দেওয়া রয়েছে, জে ইকুয়াল টু এটা বইতে দেওয়া রয়েছে। এবার আমরা জানি এটাও আমাদের বই থেকেই যে সূত্র সেখান থেকেই আমরা নিয়েছি। এবার কি লিখবো দেখো, অতএব এবার আমরা কিসের মান বের করব, ডাব্লিউ এর মান বের করব। দেখো জে এর মানটা আমাদের অলরেডি বইতে দেওয়া রয়েছে 4.2 এবং এইচ এর যে ভ্যালুটা সেটা আমরা দেখো নির্ণয় করেছি অলরেডি। কত নির্ণয় করেছি 6000। এবার দেখো তোমরা এর সঙ্গে এটাকে গুণ করবে, গুণ করলে কত হবে, এ দেখো 4.2 গুণ 6000। তো তাহলে এইখান থেকে পয়েন্টটাকে তুলে দিলে কত হবে 10 হবে। তাহলে দেখো এই শূন্য কেটে গেল এবং একের কি কোনো ভ্যালু আছে, একের কোনো ভ্যালু নেই। তাহলে 42-এর সঙ্গে কত গুণ করবে, 6 গুণ করবে, তাহলে হবে 252। আর এই যে দুটো শূন্য সেটা হচ্ছে পাশে বসে গেল। তাহলে এটা করলো কত হলো, জুল হলো। তাহলে জুলকে আমরা কে দিয়ে প্রকাশ করি, জে দিয়ে প্রকাশ করি। দেখো অতএব কি লিখবো, কত জুল কার্য করতে হবে, লিখব এত জুল কার্য করতে হবে, এত জুল কার্য করতে হবে। এই হলো অঙ্কটা, আমি একটু আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম, দেখে নাও। 5 নম্বরে 600 গ্রাম ঠান্ডা জলের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা 300 গ্রাম উষ্ণ জল তার সঙ্গে মেশানো হয়। ভালো করে কিন্তু প্রশ্নটা বোঝো কি বলতে চেয়েছে। দেখো 600 গ্রাম ঠান্ডা জলের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পায়, যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা 300 গ্রাম উষ্ণ জল তার সঙ্গে মেশানো হয়। মানে দুটো মিক্স করা হয়েছে, দুটো মিক্স করার পর জানতে চেয়েছে ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা কত ছিল। মানে দেখো দুটো জল যখন মিক্স করা হলো, গরম জলের সঙ্গে ঠান্ডা জল, তাহলে গরম জলের যে মানে তোমার উষ্ণতা সেটা আলাদা ছিল এবং ঠান্ডা জলের উষ্ণতা সেটাও আলাদা ছিল। এবার দুটো জল আমরা যখন মিক্স করলাম তখন মিক্স করার ফলে দুটোর উষ্ণতা কি হবে, একটার কমবে একটার বাড়বে। এবং দেখো বর্জিত তাপ কি হবে, গৃহীত হবে, এবং গৃহীত তাপ কি হবে, বর্জিত হবে। তাহলে এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করে ঠান্ডা জলের যে প্রাথমিক উষ্ণতা, অর্থাৎ যেটা প্রথমে ছিল ঠান্ডা জলের উষ্ণতা, সেই ভ্যালুটা কিন্তু আমরা নির্ণয় করব। চলো উত্তরটা দেখে নিই। একদম স্টেপ বাই স্টেপ অঙ্কটা করব, ভালো করে বুঝবে আর লিখে নেবে। ডি এর 5-এর দাগে কি, প্রথমে দেখো প্রথমে আমরা লিখব উষ্ণ জলের ভর। উষ্ণ জলের ভর কত, উষ্ণ জলের ভরকে আমরা কি ধরবো, এম। দেখো উষ্ণ জলের ভরটা কত ছিল, 300 গ্রাম ছিল উষ্ণ জলের যে ভরটা। এবং উষ্ণ জলের, আমি এখানে কমা দিচ্ছি, তোমরা কিন্তু কমা দেবে না। উষ্ণ জলের তাপমাত্রা আমরা এটাকে কি ধরবো, T1 ধরি, কারণ দুটো টেম্পারেচার দেওয়া রয়েছে, একটা হচ্ছে উষ্ণ জল এবং একটা রয়েছে গরম জল, একটা রয়েছে কি ঠান্ডা জল। তাহলে T1 ধরবো, ওটাকে T2 ধরবো, আর কিসের ভ্যালু নির্ণয় করব, প্রাথমিক উষ্ণতা মানে T এর ভ্যালুটা নির্ণয় করব। ঠিক আছে, দেখো তাপমাত্রা কত লিখবো,
50 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আমরা কি লিখব, ঠান্ডা জলের ভর। ঠান্ডা জলের ভর m ইকুয়াল টু কত দেওয়া রয়েছে বইতে, 600 গ্রাম। ঠান্ডা জলের ভর কত দেওয়া রয়েছে, 600 গ্রাম। এবং ঠান্ডা জলের যে তাপমাত্রা, ঠান্ডা জলের যে তাপমাত্রা, যেটা প্রাথমিক তাপমাত্রা, সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। ঠান্ডা জলের প্রাথমিক তাপমাত্রা, এটাকে আমরা কি বের করব, টি। এর ভ্যালুটাই কিন্তু আমরা জানি না। তাহলে দেখো আমরা লিখব m1s t1 minus t equal to m2s t minus t2। দেখো এখানে বলে দেওয়া রয়েছে কি, t minus t2 equal to 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু বইতে অলরেডি বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আমরা স্টেপ বাই স্টেপ করি, বা দেব। m1 কোনটা, এটা m1 হবে, আর এটা হলো m2 হবে। তাহলে m1 কোনটা হলো 300, s তো এখানে দেওয়া নেই, তো করার দরকার নেই। t1 মাইনাস t, আচ্ছা t1 এর যে ভ্যালুটা সেটা কত দেওয়া রয়েছে বলো তো বইতে, 50। এই যে 50 দেওয়া রয়েছে বইতে। 50 মাইনাস t ইকুয়াল টু m2 কত হবে, m2 হবে 600। আর এই যে ভ্যালুটা এখানে দেখো দেওয়া রয়েছে 15 হবে। বা দেখো এই যে 0 0 কেটে যাচ্ছে না দুদিক থেকে, তাহলে এই 3 আর এই যদি কেটে যায় তাহলে এখানে 2 পড়ে থাকছে তো, আর এখানে তো 1 পড়ে থাকছে, মানে কোনো ভ্যালু কি আছে, নেই। তাহলে আমরা কি করব, 50 মাইনাস টি ইকুয়াল টু, আমরা এখানে লিখে দিই 30টা লিখে দিলাম। তাহলে বা দেখো ভালো করে বোঝো, এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে টি, তাহলে টি ইকুয়াল টু, এখানে মাইনাসটা রাখবো তো, এখানে কি আছে প্লাস। তাহলে যদি কোনো সংখ্যা ওই দিকে যায় মানে অপর সাইডে, তাহলে কি হবে, প্রথম সংখ্যাটা কিন্তু তার পজিশন চেঞ্জ করবে না। তাহলে 30 লিখবো আগে, এটা প্লাস ছিল, তাহলে কি হবে মাইনাস 50। তাহলে বা দেব, দিয়ে মাইনাস টি ইকুয়াল টু কি দেবো, মাইনাস 20। তাহলে মাইনাস আর মাইনাস কেটে গেল, তাহলে বা টি ইকুয়াল টু কত দেবো, ইকুয়াল টু হবে 20। তাহলে টি এর যে ভ্যালুটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো কি দেওয়া রয়েছিল, এটা ছিল টি মাইনাস টি টু ইকুয়াল টু কত ডিগ্রি ছিল, 15 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে দেখো টি এর ভ্যালুই তো আমরা পেয়ে গেলাম এত, এটা কত ছিল টি2 এর ভ্যালু, তো টি এর ভ্যালুই তো পেয়ে গেলাম 20, আর এটা কত হবে মাইনাস 15। তাহলে এখানে কত হবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উত্তরটা দেখে নিই কি দেওয়া ছিল। এখানে জানতে চেয়েছি কি, ঠান্ডা জলের প্রাথমিক উষ্ণতা কত ছিল। তাহলে প্রাথমিক উষ্ণতা কত ছিল, 5 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তার প্রাথমিক উষ্ণতা। আজকের এই পুরো সম্পূর্ণ অনুশীলনী এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ। এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই একবার লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।